জমিদার বাড়ি। গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা প্রাচীন জমিদার বাড়িটি এখন আর আগের মতো নয়। এক সময়কার জমিদার পরিবার, যার শক্তি এবং ঐশ্বর্য ছিল আকাশচুম্বী, আজ সেই বাড়িটি পরিত্যক্ত। বাড়ির দেয়ালগুলোতে ফাটল ধরেছে, ছাদের ইটপাথর ভেঙে পড়ছে এবং জানালা দরজাগুলো যেন সারা রাত সিঁড়ি বেয়ে টুলতে থাকে। স্থানীয়রা বলেন, জমিদার বাড়ি এখন ভূতের বাড়ি, আর সে বাড়ির ভূতরা কখনো কাউকে বাঁচতে দেয় না। শুধু কি তাই, গ্রামের অনেকের বিশ্বাস যে কেউ যদি ওই বাড়ির দিকে একবার পা রাখে, সে আর কখনো ফিরে আসে না। তবে এসব গল্প তো শুধু গুজব, তাই না? তবে একদিন এক নতুন ছেলে এসে সেই পুরনো জমিদার বাড়ির অন্ধকারে ঢুকে পড়ল। গ্রামের নাম ছিল সোনারপুর। সোনারপুর গ্রামটি অনেক পুরনো, এক সময় জমিদাররা এই অঞ্চলে বসবাস করতেন। তাদের ছিল বিশাল জমি, বহু কর্মচারী, এবং শহরের সব কিছুতেই তাদের প্রভাব ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জমিদারদের পরিবারে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। একদিন জমিদার পরিবারের যুবরাজ হর্ষবর্ধন একটি রহস্যময়ী ঘটনার শিকার হন, এবং সেখানে থেকেই শুরু হয় বাড়ির অশান্তি। হর্ষবর্ধন এক রাতে বাড়ির একটি পুরনো কক্ষে ঢুকে পড়েন, যেখানে একটি গহনা বাক্স ছিল। তারপর থেকে সে আর কখনো বাড়ি থেকে বের হয়নি। তারপর থেকে প্রতিটি রাতেই ভুতুড়ে ঘটনা শুরু হয়। জমিদার বাড়ির দেয়ালগুলোতে অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে, জানালা দরজাগুলো নিজে নিজে খুলে যায়, সিঁড়ি বেয়ে কিছু অদৃশ্য পদচিহ্ন শোনা যায়। এটি ছিল এক অন্ধকার, স্রেফ ভয়ের একটি অধ্যায়, যা সোনারপুর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এগিয়ে আসে রাহুল, এক তরুণ সাংবাদিক, যিনি শখের মধ্যে ভূতের কাহিনীর অনুসন্ধান করতে ভালোবাসেন। তিনি সোনারপুর গ্রামে আসেন এবং পুরনো জমিদার বাড়ির রহস্য অনুসন্ধান করতে চায়। রাহুলের মনে কোনো ভয় ছিল না, কারণ সে ভূত প্রেতের ব্যাপারে কখনো বিশ্বাস করেনি। তার কাজ ছিল কেবল অনুসন্ধান করা, সত্য উদ্ঘাটন করা। গ্রামের লোকেরা রাহুলকে সাবধান করে দেয়, কিন্তু সে শুনতে চায় না। এক সন্ধ্যায় রাহুল জমিদার বাড়ির দিকে পা বাড়ায়। তার সঙ্গে ছিল তার বন্ধু জয়ন্ত এবং সঙ্গী মিতা, যারা কিছুটা ভয় পেয়েছিল। তারা সবাই একসাথে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে, আর বাড়ির দিকে তাকিয়ে তাদের মনে একটা অদ্ভুত শীতল অনুভূতি কাজ করতে থাকে। রাহুল, জয়ন্ত এবং মিতা জমিদার বাড়ির পেছনে চলে আসে। বাড়ির সামনে বিশাল অন্ধকার বাগান ছিল, যেখানে একসময় সুন্দর ফুলের গাছ লাগানো ছিল, কিন্তু এখন সব গাছ মরা, আর সেখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। তারা বাড়ির প্রধান প্রবেশদ্বারে পৌঁছায়, আর সেখানেই তাদের প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। দরজা খোলার সাথে সাথে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আসে, যেন সোজা আকাশ থেকে নেমে এসেছে। রাহুল দরজা খুলে ভিতরে ঢুকতে যায়, কিন্তু জয়ন্ত এবং মিতা ভয়ে দাঁড়িয়ে থাকে। তারা বিশ্বাস করতে পারে না, কিন্তু তারপরও রাহুল তাদের ডাক দেয় এবং ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে ঢোকার পর রাহুল অনুভব করে, যেন সেখানে কিছু অদ্ভুত শক্তি তার দিকে ধেয়ে আসছে। বাড়ির দেয়ালগুলো পুরনো, মাটির ছাকনি দিয়ে আচ্ছাদিত। দরজা খোলার সাথে সাথে এক ভয়াবহ আওয়াজ শোনা যায়, যেন কেউ ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তারা তিনজন একে অপরকে ধরতে থাকে, কিন্তু রাহুল তখনও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যায়। তারা একটি পুরনো কক্ষে পৌঁছায়, যেখানে সবকিছু ধুলোময়। রাহুল হঠাৎ দেখতে পায় একটি শীতল, অন্ধকার সিলুয়েট তার সামনে দাঁড়িয়ে। এক মুহূর্তে সিলুয়েটটি তার দিকে এগিয়ে আসে এবং রাহুলের কানে একটি ভয়ের গুঞ্জন শোনা যায়। তুমি কি জানো এখানে যা ঘটেছিল? একটি গভীর, ভুতুড়ে কণ্ঠের আওয়াজ। রাহুল এবং তার সঙ্গীরা ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। কিন্তু তারা বুঝতে পারে, বাড়িটি শুধু পুরনো নয়, এটি এক অশান্ত আত্মার বাসস্থান। সেই আত্মা হর্ষবর্ধন জমিদারের আত্মা, যে কোনো সময় তাদের সামনে এসে উপস্থিত হতে পারে। রাহুলের মনে হয় এই রহস্যের সমাধান করার জন্য তাকে আরও গভীরে যেতে হবে।
তারা একে একে বাড়ির বিভিন্ন ঘর এবং কক্ষগুলোতে ঢুকে পড়ে, কিন্তু প্রতিটি ঘরেই তাদের জন্য নতুন অশুভ ঘটনা অপেক্ষা করছে। এক এক করে তারা প্রাচীন জমিদার বাড়ির অন্ধকার কোণগুলোতে প্রবেশ করতে থাকে, আর সেখানে তারা কিছু পুরনো নথি এবং চিহ্ন খুঁজে পায়, যা জমিদার পরিবার এবং তাদের অভিশপ্ত ইতিহাসের সাথে সম্পর্কিত। এই গল্পের মূল থিম হল ভয়ের সাথে রোমাঞ্চ এবং রহস্যের উপাদান মিশ্রিত করা। রাহুল এবং তার সঙ্গীরা জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। তারা একে একে উদ্ধার করে জমিদার পরিবারের সৃষ্ট গোপন ইতিহাস, যার মধ্যে রয়েছে প্রতিশোধের গল্প, অশান্ত আত্মা এবং অতীতের গোপন ঘটনাবলী। রাহুল এবং তার সঙ্গীরা যখন জমিদার বাড়ির গোপন কক্ষগুলোতে প্রবেশ করতে থাকে, তখন তারা কিছু পুরনো নথিপত্র খুঁজে পায়। নথিপত্রগুলোর মধ্যে তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েরি পায়, যা হর্ষবর্ধন জমিদারের নিজস্ব লেখনী ছিল। ডায়েরিটি পড়ে তারা জানতে পারে, জমিদার পরিবারের ইতিহাসে অন্ধকার দিক ছিল। বাড়ির জমিদার হর্ষবর্ধন যখন অনেক বছর আগে এক রহস্যময় মন্দিরের সন্ধানে বেরিয়েছিলেন, তখন তার সঙ্গে ঘটে অদ্ভুত কিছু ঘটনা। হর্ষবর্ধন একসময় ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি, কিন্তু এক রাতে তিনি এক অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হন এবং বাড়ির এক কোণায় অবরুদ্ধ হয়ে যান। তার মৃত্যুর পর বাড়ির মধ্যে এক অশান্ত আত্মা বাস করতে শুরু করে, যা গোপন ক্ষোভ এবং প্রতিশোধের চেতনা ধারণ করেছিল। জমিদার বাড়ির ভেতরে আত্মা জাগ্রত হওয়ার পর পুরো পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এগুলো জানার পর রাহুল বুঝতে পারে যে ভূতেরা শুধু অতীতের কারণে নয়, বরং প্রতিশোধের জন্য এখানে উপস্থিত। তারা প্রথমবারের মতো বুঝতে পারে যে জমিদার বাড়ির অভিশাপ কেবল একটি রহস্য নয়, এটি একটি বড় শাপমুক্তির পরিণতি। তাদের অনুসন্ধানের মধ্যে রাহুল এবং তার সঙ্গীরা আরও গভীরভাবে জমিদার বাড়ির অন্ধকার কক্ষগুলোতে প্রবেশ করে। এক একটি কক্ষ যেন তাদেরকে নতুন নতুন রহস্যের সম্মুখীন করে। একটি কক্ষে তারা দেখতে পায় পুরনো একটি আয়না, যা একসময় জমিদার পরিবারের গয়না এবং মুদ্রা রাখার জন্য ব্যবহৃত হতো। কিন্তু আয়নাটি এখন এক অদ্ভুত আলো ছড়াচ্ছে, এমন একটি আলো যা চোখে দেখলেই বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। রাহুল যখন আয়নাটি ঘিরে এসে দাঁড়ায়, তখন তার চোখে কিছু অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। আয়নার মধ্যে একরাশ ভয়াবহ দৃশ্য ফুটে ওঠে, যেখানে জমিদার পরিবারের সদস্যদের মৃতদেহ পড়ে আছে, কিন্তু তাদের চোখ সজীব এবং তীক্ষ্ণ। ভুতুড়ে সুরে তারা রাহুলকে ডাকতে থাকে, তুমি এসেছো, তাহলে আমাদের মুক্তি দাও। এটা ছিল প্রথমবারের মতো রাহুলের ভূতেদের সঙ্গে সরাসরি যোগাযোগ। তার মনে একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল কাজ করতে থাকে। তিনি বুঝতে পারেন এখানে কি সত্যিই কিছু অদ্ভুত শক্তি কাজ করছে, যা তাকে এবং তার সঙ্গীদের টেনে নিয়ে যাবে এক বিপদসংকুল পথে। রাহুল, জয়ন্ত এবং মিতা একের পর এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হতে থাকে। জমিদার বাড়ির প্রতিটি কক্ষে তারা কিছু না কিছু অদ্ভুত ঘটনা অনুভব করতে থাকে। একটি কক্ষে তারা দেখতে পায় ভাঙা জানালার ভেতর দিয়ে এক অদ্ভুত সিলুয়েটের উপস্থিতি। সিলুয়েটটি তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু তা কেবল হাওয়া আর ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। তারা যখন চলে যেতে চায়, তখন সেই সিলুয়েট আবার তাদের সামনে এসে হাজির হয়। তাদের মনে একটাই প্রশ্ন জেগে ওঠে, এই ভূতেরা কি সত্যিই অতীতের ভুলের প্রতিশোধ নিচ্ছে, নাকি কিছু অন্য কারণে তারা এখানে বিরাজ করছে। এক রাতে যখন তারা বাড়ির এক বিশেষ কক্ষে প্রবেশ করে, তারা একটি পুরনো ভাঙা কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটি খুলতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস বেরিয়ে আসে এবং সেই বাতাসে কিছু কাগজের টুকরা উড়ে আসে। সেগুলো ছিল জমিদার পরিবারের গোপন নথি, যেখানে লেখা ছিল যে জমিদাররা এক সময় অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তি ছিল পৃথিবী এবং আকাশের মধ্যে শক্তির এক অদ্ভুত সমন্বয়। কিছু দিন পর রাহুল এবং তার সঙ্গীরা জমিদার বাড়ির এক গোপন কক্ষে প্রবেশ করে,
যেখানে পুরনো প্রতীক এবং মন্দিরের চিহ্ন দেখা যায়। সেখানে তারা দেখতে পায় একটি সিলিংয়ের মধ্যে লুকানো পুরনো এক বই, যার মধ্যে জমিদারের সমস্ত ইতিহাস লিপিবদ্ধ ছিল। বইটি খুলতেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। জমিদার পরিবারের পূর্বপুরুষরা একসময় অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করে, এবং সেই শক্তি তাদের পরিবারকে অমরত্বের আশ্বাস দেয়। তবে সেই চুক্তি ছিল ভয়াবহ, যে কেউ সেই শক্তির বিপরীতে যাবে, তাকে চিরকাল বাঁচিয়ে রাখা হবে ভূতের রূপে। এই তথ্য জানার পর রাহুল এবং তার সঙ্গীরা সিদ্ধান্ত নেয়, তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। কিন্তু তাদের কাছে এক বড় প্রশ্ন থাকে, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে কিভাবে সেই অন্ধকার শক্তির সঙ্গে মোকাবিলা করতে হবে। গল্পের পরবর্তী অংশে রাহুল এবং তার সঙ্গীরা যে পথে এগিয়ে যায়, তা আরও বিপদসংকুল হয়ে ওঠে। তাদের উদ্দেশ্য ছিল একমাত্র এই জমিদার বাড়ির অভিশাপ থেকে মুক্তি পাওয়া। কিন্তু এটি সহজ নয়। তাদের জন্য সামনে একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা প্রতিটি ঘরে লুকানো রহস্য সমাধান করতে থাকে, একের পর এক অদ্ভুত শক্তির মুখোমুখি হয়, এবং শেষ পর্যন্ত তারা একটি প্রাচীন মন্দিরের সন্ধান পায়, যেখানে জমিদাররা শক্তির অদ্ভুত চুক্তি করেছিল। এটি ছিল এক ভয়াবহ যুদ্ধ, মানুষের ও ভূতের, জীবিত এবং মৃতদের। রাহুল এবং তার সঙ্গীরা তাদের সাহস ও বুদ্ধিমত্তা ব্যবহার করে সবকিছু ভাঙতে শুরু করে, যাতে চিরকালীন অভিশাপটি শেষ হয়। গল্পের শেষ অংশে রাহুল এবং তার সঙ্গীরা শেষ পর্যন্ত অভিশাপ থেকে মুক্তি পায়। জমিদার বাড়ি, যা একসময় ভয়াবহ এবং অশান্ত ছিল, তা এখন শান্ত হয়ে যায়। কিন্তু এই যাত্রা তাদের জীবনে একটি গভীর ছাপ রেখে যায়, এবং তারা বুঝতে পারে যে ভূত এবং অন্ধকার শক্তির বিপরীতে জিততে হলে সাহস এবং সত্যের প্রতি বিশ্বাস রাখতে হয়।